মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকের আলোচনা কৃষি কাজে রাসায়নিক সারের সঠিক ব্যবহার। আলোচনা করবেন ডক্টর কৃষ্ণেন্দু রায়, যিনি শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ। তবে তার আগে কৃষি সংক্রান্ত ঘোষণা। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আপনারা শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা, আর আজকে আমাদের আলোচনার বিষয় কৃষিকাজে রাসায়নিক সারের সঠিক ব্যবহার। আলোচনা করবেন ডক্টর কৃষ্ণেন্দু রায়, যিনি শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ। নমস্কার। হ্যাঁ, এই যে আজকের আলোচনাটা, আমার মনে হয় আমাদের যে কৃষক বন্ধুরা রয়েছেন তারাও খুব উৎসাহ নিয়ে শুনবেন, কারণ বেশিরভাগ সময় তো বলা হয় যে রাসায়নিক সার ব্যবহার যাতে না করা হয়, জৈব সার ব্যবহার করার উপরে কৃষক বন্ধুদের বেশি করে উৎসাহ দেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কৃষক বন্ধুরা রাসায়নিক সারের উপরেই নির্ভরশীল, এটা তো অস্বীকার করা যায় না। একদমই নয়। তবুও আমরা বারবার বলছি যে রাসায়নিক সার ব্যবহার করলে ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটা কিসে হচ্ছে তাহলে, বা কেন হচ্ছে?
এখনও যে একেবারে আমরা বলতে পারি যে রাসায়নিক সার ছাড়া আমি সম্পূর্ণ কৃষি ব্যবস্থাটাকে বদলে দেব, এই কথাটা বলার সময় এখনও আসেনি। আমাদের আরও কিছু প্র্যাকটিসের দরকার, আরও অনেকটা পথ যেতে হবে। এইবার আমাদের দেখতে হবে যে রাসায়নিক সার অবশ্যই তার অতিরিক্ত ব্যবহারে পরিবেশ এবং মাটির ক্ষতি হতে পারে, কিন্তু রাসায়নিক সারের যদি পরিমাণ মতো আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এই সম্ভাবনাটা থাকে না। তার কারণ হলো, আমরা সকলেই মাঝে মধ্যেই আমরা বলে থাকি যে সবুজ বিপ্লবের সময় অতিরিক্ত সার প্রয়োগে আজকে আমাদের মাটির এই অবস্থা হয়েছে। সবুজ বিপ্লব যেই সময়টাই হয়েছিল সেই সময়ে কিন্তু মানুষের বেঁচে থাকার জন্য তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল, তাৎক্ষণিক কিছু বিষয় আমাদের আনতে হয়েছিল। তার মধ্যে যেমন খর্বাকার বিভিন্ন গাছের জাতগুলো ছিল, যারা অতিরিক্ত পরিমাণে সার মাটি থেকে তুলে নেয়, খাদ্য উপাদান মাটি থেকে তুলে নেয়, ঠিক সেরকম বেশি সারেরও ব্যবহার তখন থেকে শুরু হয়েছিল। কিন্তু অবশ্যই তারপরে অনেকগুলো বছর কেটে গেছে। এইবার কিন্তু আমাদের একটু অন্যরকমভাবে ভাবতে হবে। আমাদের অনেক কৃষকই আজকের দিনে মূলত যেই বিষয়টা হয় যে অনেক কৃষকই জানেন না যে সার কতটা পরিমাণে লাগবে। অনেক ক্ষেত্রে যেমন বেশি ব্যবহার হয়, অনেক ক্ষেত্রে আবার কম ব্যবহারও আমরা দেখতে পাই, যে যেখানে হয়তো যেই পরিমাণ প্রয়োজন সেই পরিমাণটা কৃষক দিচ্ছেন না। মানে যেটা সুষম ব্যবহার যেটা বলা হয়। একদম, আমরা বলতে চাইছি সুষম ব্যবহার হোক, যথাযথভাবে সারটাকে আমরা প্রয়োগ করি। এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সারের যে ক্ষতিটা আমরা বারবার করে দেখছি সেই ক্ষতিটা কিন্তু অনেকটা কমে আসবে এবং গাছের ফলন কিন্তু আমরা ভালো পাবো, মুনাফা পাবো আমরা। তাহলে এই যে প্রয়োজনের তুলনায় বেশি সার যদি ব্যবহার করা হয়, রাসায়নিক সারটা, তাহলে মাটি আর পরিবেশ দূষণের তো একটা সম্ভাবনা থাকে। অবশ্যই। তো সেটা নিয়েও একটু বলুন, অবশ্যই কতটা ক্ষতি করে। একদম, অতিরিক্ত যদি আমাদের সারের প্রয়োগ হয় তাহলে আমাদের খাদ্য উপাদান যে সঠিক পরিমাণে গেল তা কিন্তু নয়। আমাদের গাছের যে অত্যাবশ্যকীয় যেই সমস্ত মৌলগুলো প্রয়োজন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম থেকে শুরু করে বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এই সবগুলোকে যদি আমরা ধরি, তার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন হয়, যেই জন্য আমরা এদেরকে মুখ্য খাদ্য উপাদান হিসাবে বলি। এইবার এই সমস্তগুলোর ক্ষেত্রেই মানে অতিরিক্ত প্রয়োগ যদি আমরা করে ফেলি তাহলে টক্সিসিটি সিমটম হয়, আর একদম যদি না পৌঁছয় তাহলে ডেফিসিয়েন্সি সিমটম হয়। আমরা যদি খেয়াল করে দেখি খুব কম গাছেই হবে নাইট্রোজেন বাদ দিয়ে বাকি কোনো মৌলের কিন্তু টক্সিসিটি সিমটম আমরা খুব একটা দেখতে পাই না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অভাবজনিত লক্ষণটাকেই বেশি দেখতে পাই। কিন্তু আমরা তো সারটা প্রয়োগ করছি, তার মানে কোথাও একটা প্রবলেম হচ্ছে যে যে পরিমাণ সার প্রয়োগ করছি সেখান থেকে যে পরিমাণ খাদ্য উপাদান গাছের যোগান পাওয়ার কথা ছিল সেটা কিন্তু গাছ নিতে পারেনি। আমরা বলছি এই ব্যবহারটা বাড়াতে হবে। এই ব্যবহারটা যদি বাড়াতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের আর চিন্তা করার থাকবে না। কিন্তু আমরা যদি এই ধারণা নিয়ে প্রয়োগ করি যে আমরা অতিরিক্ত সার প্রয়োগ করলেই অতিরিক্ত খাদ্য উপাদান গাছকে দিতে পারলাম, সেক্ষেত্রে নানান রকম সমস্যা হবে। কি হবে আমরা যদি খেয়াল করে দেখি, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কিন্তু পার্শিয়াল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি একটা কথা বলি, যে যত পরিমাণ আমি খাদ্য উপাদানটা দিলাম সেটা কতটা পরিমাণে ফলন বাড়াতে সক্ষম। এইটা যদি দেখি, যদি নাইট্রোজেনের ক্ষেত্রে শুধু ধরি, 1966 সালে যেই সময় মোটামুটি সবুজ বিপ্লব হয়েছিল, সেই সময়ে 1 কেজি নাইট্রোজেন প্রয়োগে 108 কেজি আমরা দানার ফলন পাওয়ার আশা রাখতাম। এখন 2018 সালে গিয়ে এটা 18 পাই আমরা, মাত্র 108-এর জায়গায় 18। এই যে বিরাট চেঞ্জটা হয়েছে, এটা একমাত্র এই কারণে হয়েছে যে আমরা সার তো বাড়িয়েছি, রাসায়নিক সারের প্রয়োগ বাড়িয়েছি, কিন্তু উদ্ভিদ সেই সারের মধ্যস্থ যে খাদ্য উপাদান যেই জন্য আমরা সারটা দিচ্ছি সেই খাদ্য উপাদানটা পাইনি। আমরা সারটা বেশি প্রয়োগ করেছি, ফলে মাটির দূষণ তো অবশ্যই হয়েছে। আমরা যদি দূষণের কথা বলি, পয়েন্ট নন পয়েন্ট দুটো দূষণই থাকে, যেটা নিয়ে আমরা ভাবি, মানে যেটা আমরা একেবারে বুঝতে পারছি যে এই দূষণটা পরিষ্কার বিভিন্ন পাইপ কলকারখানার যে উৎস থেকে, আর যেটা নন পয়েন্ট মূলত সার, যেটাকে আমরা পরিষ্কার চোখে বুঝতে পারি না যে সেটা কোন এক্সটেন্টে গিয়ে দূষণ করতে পারে। বাইরের বিভিন্ন যে উন্নত দেশগুলো রয়েছে সেই দেশগুলোর ক্ষেত্রে কিন্তু বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসের কথা বলা হয়, শুধুমাত্র এই নন পয়েন্ট সোর্স পলিউশন, মানে যেটা সারের অতিরিক্ত ব্যবহারের ফলে হয়, সেটা কমানোর জন্য। কারণ কি, ধরুন অতিরিক্ত নাইট্রোজেন প্রয়োগ করলাম, সেক্ষেত্রে নাইট্রেট নাইট্রোজেনের লিচিং হতে পারে, মানে মাটির তলায় এসে চলে যেতে পারে অনেকটা গভীরে, এবং সেটা গিয়ে কিন্তু নানান রকমের সমস্যা তৈরি করতে পারে। ঠিক সেরকম ফসফরাসের যদি অতিরিক্ত প্রয়োগ হয়, ইউট্রফিকেশনের সমস্যা হতে পারে। মানে আমাদের যে জলাশয়ে অতিরিক্ত ফসফরাস কিন্তু অনেক সময় জলজ শৈবাল বা উদ্ভিদের যে বার বৃদ্ধি সেটা কিন্তু আটকে দেয়, কারণ একটা সাফোকেশন তৈরি করে, অক্সিজেন বেশি পরিমাণে তারা গ্রহণ করতে থাকে, এবং মানে অন্যান্য যে প্রাণীরা সেখানে থাকে তারা আর অক্সিজেনটা শেষ অবধি পেয়ে ওঠে না। উপকারী প্রাণীর কথা বলছেন? হ্যাঁ, একদম একদম, প্রাণী হতে পারে, মাছ হতে পারে, তারা কিন্তু আর সেই অক্সিজেনটা পেয়ে ওঠে না, ফলে ওখানে একটা ডেড জোন তৈরি হতে পারে। এই নিয়ে প্রচুর জায়গায় প্রচুর
কোলাহল হচ্ছে সারের ব্যবহার কিন্তু এই ধরনের সমস্যা আনতে পারে। আবার এটার ফলে কি হচ্ছে, পরিবেশের যে একটা মারাত্মক রকমের ক্ষতি হচ্ছে পরিবেশের, এবং আমাদের যে বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম, যে কথাগুলো আমরা বলে থাকি, এগুলোর ক্ষেত্রেও কিন্তু সারের অতিরিক্ত প্রয়োগে মারাত্মক রকমের সমস্যা হয়। শুধু তাই নয়, নাইট্রোজেনের অতিরিক্ত প্রয়োগে নাইট্রাস অক্সাইড গ্যাস এমিশন হয়। যদি আমরা নাইট্রাস অক্সাইডের দূষণ করার ক্ষমতা দেখি, তাহলে কার্বন ডাইঅক্সাইডের চাইতে প্রায় 250 গুণ বেশি, এতটা মারাত্মক। এছাড়া নাইট্রোজেন অতিরিক্ত আমাদের যে ভেজিটেটিভ গ্রোথটাকে বাড়ায়, মানে গাছের বাড় বৃদ্ধি খুব বেশি হয়, গাছের পাতাগুলো চকচকে হয়, রসালো খেতে হয়, তো সেই জন্য পোকামাকড়ের উপদ্রব কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে। তো সেই জন্য ঘুরপথে আমরা আবার অতিরিক্ত পেস্টিসাইড প্রয়োগ করি। তো এই সবটা পুরোটা কিন্তু রিলেটেড। হ্যাঁ, ঠিক সেরকম পটাশিয়ামের অতিরিক্ত প্রয়োগ করলে কিন্তু মাটিতে স্যালিনিটি তৈরি হতে পারে, আম্লিকতার পরিমাণ বাড়তে পারে, ফলে গাছের কিন্তু শেকড়ের গ্রোথ ব্যাহত হতে পারে, বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্টের জন্য কিন্তু একটা আনব্যালেন্স সিচুয়েশন তৈরি হতে পারে। এই সমস্ত ধরনের সমস্যা কিন্তু মাটি এবং পরিবেশের হতে পারে। এই যে এত রকম সমস্যা হতে পারে, এবং আপনি বলছিলেন যে ইকোসিস্টেম যেটা, সেটার উপরে তো একটা মানে বড়সড় প্রভাব পড়ে আর কি। তাহলে আমাদের কৃষক বন্ধুরা এই যে খাদ্য উপাদানের যে যথাযথ ব্যবহার, সেটা কিভাবে করবেন? কৃষক বন্ধুদের অবশ্যই সার যখন প্রয়োগ করা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে মাটি পরীক্ষার ভিত্তিতে সারটা প্রয়োগ করা হবে, সেটা অত্যন্ত জরুরি। এবং যদি একান্তভাবে আমি মাটি পরীক্ষা না করতে পারি, একদম যদি প্র্যাকটিক্যালি ভাবি আমি, তাহলে একজন কৃষককে কিন্তু অবশ্যই আমাদের যে কোনো ফসলের জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরে নির্ধারিত প্রত্যেকটা এলাকার জন্য কিন্তু সারের একটা নির্দিষ্ট সুপারিশ আছে। অ্যাটলিস্ট আমি যেন সেই সুপারিশটা মানি। একটুখানি উদাহরণ যদি দেন। যেমন ধরুন, একদম যদি আমরা বলি যে ভুট্টা চাষের কথা বলি, যেই চাষটায় আমাদের সবচেয়ে বেশি পরিমাণে, ভুট্টা এবং আলু এই দুটোর ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে সারের ব্যবহারটা হয়ে থাকে বলে আমরা ধরে থাকি। এইবার যদি দেখা যায় যে ভুট্টা চাষের ক্ষেত্রে একজন কৃষককে বলা হলো যে আপনার যেরকম মনে হয় আপনি সার প্রয়োগ করুন, তাহলে সে হয়তো দেখবে যে তার আশেপাশে যারা বড় বড় ভুট্টা চাষি, তারা হয়তো অনেক বেশি পরিমাণে সার প্রয়োগ করছে। তার মনে হলো যে আমাকেও বেশি পরিমাণে সার প্রয়োগ করতে হবে, কারণ যেহেতু ভুট্টার ফলনটা বাড়বে। কারণ ভুট্টার ক্ষেত্রে আমরা দেখি যে দুটো করে মোচা, যেটাকে কব বলি আমরা, সেটা মোটামুটিভাবে এসে থাকে। কিন্তু কৃষকদের মধ্যে একটা দীর্ঘদিনের একটা মিথ আছে, ভেতরে তাদের মধ্যে একটা কুসংস্কার বলতে পারি আমরা, যে এটা রয়েছে যে আমি যত বেশি সার প্রয়োগ করলে আমি 3টে করেও মোচা পেতে পারি, ফলনটা বেশি পাবো। তো এই চিন্তা থেকে কিন্তু বিভৎস রকমের মানে সার প্রয়োগ কিন্তু ভুট্টায় হয়ে থাকে। তো সেইটাকে যদি আমাকে আটকাতে হয়, তাহলে আমাকে কৃষককে হয় তাকে বলতে হবে যে আপনি মাটি পরীক্ষা করে দেখুন যে এই সারের কতটা প্রয়োজন হবে, অথবা আপনার এলাকায় ভুট্টার জন্য ঠিক কতটা সার প্রয়োগ করতে হবে সেটা আপনি জেনে তারপরে প্রয়োগ করুন। যদি জেনে প্রয়োগ করা হয় এবং তার সাথে সাথে এই যে জেনে নিন বলছেন, সেটা কার থেকে জানবেন? সেটা কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে তার পাওয়া মানে যায়। কৃষি বিশেষজ্ঞ যারা, তারাও তো মাটি পরীক্ষার কথাই বলবেন নাকি? প্রথমত মাটি পরীক্ষা করতে বলবেন, কিন্তু কোনো কারণে ধরুন মাটি পরীক্ষার সময়টা পেরিয়ে গেল এবং কৃষক সেই সময় জাস্ট ফসলটা বুনবে এই অবস্থায় দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে সে কিভাবে সারটা প্রয়োগ করবে সেটা তারা বিশেষজ্ঞদের কাছে জানতে পারে। এবং আমাদের একটি অ্যাপও আমরা আনতে চলেছি যেটার উপরে কাজকর্ম চলছে। তো সেই অ্যাপে কি কি সুবিধা পাওয়া যাবে? সেখানে যেটা হবে যে বিভিন্ন ধরনের সারের কম্বিনেশন কৃষকরা ব্যবহার করেন। অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা কৃষকদের ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট, মিউরিয়েট ও পটাশের আমরা সুপারিশ বললাম, কিন্তু কৃষক কিন্তু বাজারে গিয়ে হয়তো সে ডিএপি কিনলো বা সুফলা নিল, বা তার সাথে হয়তো আর একটা মিউরিয়েট অফ পটাশ নিল, এইরকম বিভিন্ন কম্বিনেশন তারা ব্যবহার করতে থাকে। তো বিভিন্ন যে এই কম্বিনেশনগুলো, এই যে বিকল্পগুলো, অল্টারনেট কোন সোর্স থেকে আমি সারটা দিতে পারি, এই নিয়েই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। এবং সেক্ষেত্রে আমার মাটির মোটামুটিভাবে উর্বরতা কেমন এটা সম্বন্ধে একটা কৃষকের ধারণা থাকে, মোটামুটি উর্বর নাকি অতি উর্বর নাকি একেবারেই কম উর্বর বা অনুর্বর, সেই জমির ক্ষেত্রে কিরকম সুপারিশ হবে সেটাও সেখানে বলা আছে। এবং শুধু মুখ্য ফসল নয়, এমনকি যে কোনো ধরনের সবজি বা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু আমরা সমস্ত ধরনের এই সুপারিশগুলো রেখেছি। তো এটা যেটা আমাদের কৃষি দপ্তরের যে সুপারিশ আছে সেই সুপারিশটাকে মেনেই এই পার্টটা করা হয়েছে। এবং ভবিষ্যতে আমরা মাটি পরীক্ষার যে কথাটা বলছিলাম, যে মাটি পরীক্ষার ভিত্তিতে যে সারের প্রয়োগটা কিভাবে করব, সেটাও খুব সহজে কৃষকের যদি মাটি পরীক্ষা করার রেজাল্টটা থাকে, সয়েল টেস্টের রেজাল্ট, সেই রেজাল্টগুলো বসিয়ে সে সেখান থেকে সুপারিশ পেয়ে যাবে। কাউকে জিজ্ঞেসও করতে হবে না, খুব সহজে সে সুপারিশটা পেয়ে যাবে। আমরা ওটার প্রসেসটাও আমরা করছি, তো খুব শিগগিরই আমরা সেটা দিতে পারবো। মুখ্য উদ্দেশ্য একটাই, যে আমরা
যেটাকে বলছি সাইট স্পেসিফিক বা যথাযথভাবে খাদ্য উপাদানগুলোকে যাতে পৌঁছে দিতে পারি, সেই জন্যই বেসিক্যালি আমরা এই চেষ্টা করছি। কারণ আমরা সকলে জানি যে আমাদের 4টে জিনিস আমরা বলি খুব গুরুত্বপূর্ণ, এটাকে 4R বলি আমরা, যেটা রাইট রেট অর্থাৎ প্রয়োগ মাত্রা, রাইট টাইম মানে সময়, রাইট প্লেস মানে স্থান, এবং রাইট সোর্স মানে উৎস। মানে সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক উৎস থেকে সঠিক প্রয়োগ মাত্রার সার যদি করা হয়, সার কিন্তু ক্ষতি করবে না, রাসায়নিক সার ক্ষতি করবে না। হ্যাঁ, যদি আমি সঠিকভাবে এটাকে করতে পারি। বরং আমরা যে যথেচ্ছভাবে যে সার প্রয়োগ, সেটার ক্ষতি থেকে অনেকটা বাঁচতে পারবো, যতদিন না আমরা জৈব চাষে সম্পূর্ণভাবে শিফট করছি। হ্যাঁ, তো এইটা আমাদের একটা সুবিধে হবে। আচ্ছা, আমাদের এখানে মানে আমাদের এই দক্ষিণ 24 পরগনায় কৃষক বন্ধুদের মধ্যে এই যে রাসায়নিক সার মানে সঠিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে কতটা উৎসাহ দেখছেন? মানে আপনাদের কাছে কৃষক বন্ধুরা কি আসেন পরামর্শ নিতে? কৃষক বন্ধুরা একটা সময়ে সারের সঠিক প্রয়োগ মাত্রা নিয়ে অনেক ফসলের ক্ষেত্রে বিশেষভাবে চিন্তা করতেন না, যেমনটা মনে হচ্ছে, যেমনটা অভিজ্ঞতা থেকে জেনেছেন, সেটা তারা প্রয়োগ করতে থাকেন। কিন্তু আমরা বলবো যে এখন সময় চেঞ্জ হচ্ছে, মাটির প্রকৃতি চেঞ্জ হচ্ছে, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, আমাদের কিন্তু সারের বিষয়গুলোকে নিয়ে, সারের সুপারিশগুলোকে নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কৃষকদের সবসময় কয়েকটা জিনিসের কথা ভাবতে বলি, বিশেষ করে সুন্দরবনের ক্ষেত্রে একটা, যেহেতু সুন্দরবনের কথা আসছে, যেমন ধরুন সুন্দরবনে পটাশিয়ামের মাত্রা অত্যন্ত বেশি, আমাদের সমস্ত মাটিতে পটাশিয়ামের মাত্রা অত্যন্ত পরিমাণে বেশি। তো সেক্ষেত্রে পটাশিয়ামের যে সুপারিশটা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই সুপারিশটা কিন্তু কাজ করবে না। আমরা যেহেতু ভুট্টার কথা বলছিলাম, আবার ভুট্টার কথা বলছি, সেটা হচ্ছে ভুট্টা চাষে পটাশিয়ামের যে সুপারিশ আছে হেক্টর প্রতি আছে 60 কেজি, কিন্তু আমরা একটা বিশেষভাবে পরীক্ষা করে দেখেছিলাম যে পটাশিয়ামের কতটা কম ডোজ হলে আমরা যথাযথ ফলন পেয়ে যাব, বেশি ডোজের আর প্রয়োজন নেই। তো সেটাতে আমরা দেখেছি 25 কেজি পটাশিয়াম প্রতি হেক্টরে প্রয়োগ করলেই আমরা যথাযথ ফলনটা পেয়ে যাচ্ছি, আমাকে 60 কেজির দরকার নেই। এতটা কম পটাশিয়াম কিন্তু আমরা রেকমেন্ড করতে পারি। তো সুতরাং ওই জন্যই আমি যেটা বলছিলাম যে স্থান বিশেষে, ক্ষেত্র বিশেষে সুষমভাবে সারের প্রয়োগ কিন্তু বর্তমান দিনে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, এবং কৃষকরাও যথেষ্ট সচেতন হচ্ছেন আজকাল। আমরা বলবো যে আগে যখন প্রথম আমরা দেখতাম বোরো ধানে কতটা সার প্রয়োগ করবো, এই নিয়ে খুব একটা জিজ্ঞাসা বা প্রশ্ন আসতো না, কিন্তু এখন আমরা এই প্রশ্নগুলো পাচ্ছি বারবার করে। তার কারণ কি, যে হয়তো হাইব্রিড বোরো ধান ব্যবহার করছেন, নতুন কোনো জাত ব্যবহার করছেন, যে সুপারিশ মেনে কাজ করছেন সেটা দিচ্ছেন, কিন্তু ফলন পাচ্ছেন না, যেটা আমরা প্রথমেই বললাম যে সেটা হওয়াটাই স্বাভাবিক। আমি শুধু সারের ডোজটা বাড়াবো, কিন্তু সেটা কতটা নিউট্রিয়েন্ট বা খাদ্য উপাদান হয়ে গাছের গ্রহণযোগ্যতায় পৌঁছবে, সেইটা কিন্তু আমরা অ্যাসিওর করতে পারি না প্রথমেই। তো সেই জন্য আমাদের কিন্তু ওইভাবে ভাবতে হবে যাতে আমরা যথাযথভাবে সুষমভাবে সারটাকে প্রয়োগ করতে পারি। বেশ, তাহলে আমাদের এই সারের বা এই খাদ্য উপাদানের যে সঠিক প্রয়োগটা, একটা তো বলছেন এই যে আপনি কৃষি বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের কাছে আসতে, মাটি পরীক্ষা ইত্যাদির কথা বলছেন, আর কি কি করণীয়? আর যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে সমস্ত ফসলের ক্ষেত্রেই সারের কথাগুলোকে ভালো করে ভেবে নিয়ে তারপরে প্রয়োগ করতে হবে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমাদের ডাল শস্যের ক্ষেত্রে কৃষকদের বরাবর ধারণা যে কোনো সারই প্রয়োগ করতে হয় না, কিন্তু এইটা কিন্তু একটু ভুল হলো। সেটা হলো যে নাইট্রোজেন সার না হয় আমি কম প্রয়োগ করব বা করব না, আমাদের অনেক কৃষক নাইট্রোজেন সার প্রয়োগ করেন না। সেক্ষেত্রে অ্যাটলিস্ট একটা যেন ইউরিয়া বা ডিএপি স্প্রে গাছে ফুল আসার সময় করা হয়। 2% যেটা ডিএপি বা ইউরিয়ার স্প্রে, সেটা কিন্তু আমরা করতে বলি, সেটা যখন ফুল আসছে তখন। আমরা মূল সার হিসাবে নাইট্রোজেনকে আলাদাভাবে জমিতে প্রয়োগ করলাম না। এবং আরেকটা বিষয় যে আমাকে কিন্তু ফসফরাসের প্রয়োগটা করতে হবে, সেটা এসএসপির মাধ্যমে যদি হয় ভালো হয়, বা অন্যান্য কোনো সোর্স থেকে আমরা কিন্তু ফসফরাসটাকে প্রয়োগ করব। তার কারণ ডাল শস্যের ক্ষেত্রে ফসফরাসটা শেকড়ের যেটা অর্বুদ বা ইত্যাদির গঠনে কিন্তু সাহায্য করে। ঠিক সেরকম আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে, অনুখাদ্যের ব্যবহার সম্বন্ধে কিন্তু আমরা এখনো খুব একটা সচেতন না। অনেক কৃষক আমাদেরকে বলেন যে গাছের পাতাগুলো একদিকে সাদা হয়ে যাচ্ছে, একদিকে আবার একটু গাছের হাইটটা কমে যাচ্ছে, পাতাগুলো নোটগুলো যেগুলো আছে পর্ব মধ্য, সেগুলো বাড়ছে না। তো এগুলো হচ্ছে মাল্টি নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। মানে আমরা আগে ভাবতাম যে একটাই শুধু নিউট্রিয়েন্টের মনে হয় ডেফিসিয়েন্সি হচ্ছে, এখন কিন্তু বিভিন্ন জায়গায় মাল্টি নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি দেখতে পাচ্ছি, বিবিধ রকমের যে অনুখাদ্য তাদের ডেফিসিয়েন্সি আসছে। তো সেগুলোর ক্ষেত্রে
অপুষ্টি যেগুলো আসছে, তো সেগুলো কিন্তু নানাভাবে গাছের ক্ষতি করছে, ফলনে ক্ষতি করছে। আমরা হয়তো ফলন মোটামুটি ভাবে বুঝতে পারছি, কিন্তু কোয়ালিটিতে খারাপ করছে। যেই স্বাদ আসার কথা, যেই গন্ধ আসার কথা, যেই টেক্সচার আসার কথা একটা ফসলের, সেরকম হয়তো আসছে না। সেগুলো গুরুত্বপূর্ণ। আবার ধরুন আলু যারা করছেন, ভুট্টা যারা করছেন, তাদের ক্ষেত্রে আমরা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম নিয়ে তো এত কথা বললাম। আচ্ছা, ভুট্টাটা আমাদের এদিকে হয় না? ভুট্টা আমাদের দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফসল, এবং খুব ব্যাপক হারে এর এলাকা কিন্তু আমরা বাড়াতে পারি। যেটা আমাদের বোরো ধানের জন্য যে সমস্যাটা আমরা বলি, সেই বোরো ধানের রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু ভুট্টাটাকে আমরা তুলে আনতে পারি, এবং এখনো হচ্ছে যথেষ্ট, এখনো বেশ কিছু জায়গায় আমাদের সুন্দরবন এলাকায় বিশেষ করে বৃদ্ধি পেয়েছে। এবং এটা বৃদ্ধি পাওয়া ভালোভাবে শুরু হয়েছে আয়লার ঠিক পরের সময়টা থেকে, যে সময় মাটির উপরে নোনা উঠে আসছিল, অন্য ফসল চাষ একটু অসুবিধে হচ্ছিল, বা জলের বিভিন্ন রকম ক্রাইসিস যখন আজকের দিনে আমরা বুঝতে পারি, সেই সব জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভুট্টা চাষ যথেষ্ট প্রাসঙ্গিক। কারণ ভুট্টা শেকড় অনেকটা গভীরে যায় এবং অনেকটা খাদ্য উপাদান মাটির গভীর থেকে নিয়ে আসতে পারে। এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। ভুট্টার ক্ষেত্রেও মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে বোরন, জিঙ্ক এগুলোর প্রয়োগ আমাদের করতে হবে। এছাড়াও যে ধরুন তৈলবীজ আমরা চাষ করছি, আমরা সরিষা করছি, বিশেষ করে বাদাম করছি, আমরা বাদামটা বা সরিষা এগুলো সকলের ক্ষেত্রেই সালফারটা একটা গুরুত্বপূর্ণ খাবার। তো সেই সালফারটাকে আমরা যাতে দিতে পারি, এবং তার জন্য আমি সিঙ্গেল সুপার ফসফেটের মাধ্যমে দেব। যদি না দিতে পারি, আমরা দরকার পড়লে সালফারের আলাদা স্প্রে করব, বা সালফারের যে বেন্টোনাইট ক্লের মাধ্যমে যে 90% সালফার আমরা পাই, সেইগুলোকে প্রয়োগ করব, যাতে সালফারটা পৌঁছয়। খুব দরকার সালফার পৌঁছানো, যদি আমরা চাই যে আমাদের যে তৈলবীজ থেকে ভালো রকমের ভালো কোয়ালিটির তেল পাই, তার জন্য কিন্তু সালফারের প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, তার মানে কৃষক বন্ধুদের সঙ্গে আমাদের কৃষি বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের পরামর্শ নেওয়াটা খুব দরকার। এটা তো বারবার মানে আপনার কথায় উঠে আসছে, কিন্তু যে কৃষক বন্ধুরা যতটা বুঝবেন তার থেকে অনেক বেশি বুঝবেন যারা কৃষি বিশেষজ্ঞ রয়েছেন, সুতরাং তাদের পরামর্শ নিতে হবে। কিন্তু কৃষ্ণেন্দুবাবু, একটা জিনিস মানে অনেক সময় শোনা যায় যে কৃষি বিশেষজ্ঞদের কাছে গেলাম আমরা, দেখা গেল সঠিক পরামর্শ আমরা হয়তো পেলাম না, মানে এরকমও অনেক সময় শুনি। তো আপনারা কিভাবে কাজ করছেন কৃষক বন্ধুদের জন্য, যাতে আপনাদের সঙ্গে তাদের বন্ধনটা আরো শক্ত হয়, আরো দৃঢ় হয় আর কি? একদম। আমরা এমন একটা সময়ে এসে পৌঁছেছি যখন কৃষি ব্যবস্থাপনা শুধুমাত্র কিন্তু কৃষক তার মাঠে প্রয়োগ করছেন বা বিশেষজ্ঞরা তার ল্যাবে প্রয়োগ করছেন, দুটোর কোনোটিই নয়। মানে দুটোর প্রকৃত মেলবন্ধনই বর্তমান সময়ে কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারে। মানে যেই ফসলটি মাঠে চাষ হচ্ছে তার সাথে যেমন বিশেষজ্ঞ জুড়ে থাকবেন, আবার যেই গবেষণাটা বিশেষজ্ঞ করছেন সেই গবেষণায় কৃষক ওতপ্রোতভাবে জড়িত থাকবে। এই যে একটা মেলবন্ধন, এই মেলবন্ধনটা এই সময়ে অত্যন্ত জরুরি। আমরা সবসময় চেষ্টা করছি যে কৃষকদের মাঠে গিয়ে যে কোনো রকমের এক্সপেরিমেন্টটাকে করা। আপনারা মাঠে চলে যাচ্ছেন, তাদের কাছে পৌঁছে যাচ্ছেন? হ্যাঁ, ডেফিনেটলি আমরা চলে যাচ্ছি, এবং কৃষকরা যদি কোনো রকম সমস্যা বোধ করেন, সেটা রোগ পোকা হতে পারে, সারের ব্যবহার হতে পারে, তাহলে এখন তো যেই সমস্ত গ্রুপগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে, সেইগুলোর মাধ্যমে তারা তাদের সমস্যাগুলো আমাদের কাছে আনছে। আমাদের নিজস্ব অ্যাপ আছে যেখানে তারা ফোন করে সরাসরিভাবে আমাদের বিশেষজ্ঞের সাথে কথা বলতে পারছেন। এই ধরনের আমরা যতটা পারি চেষ্টা করছি যাতে কৃষকরা যাতে সমস্যাটা সমাধান না হয়ে যেন থেকে না যায়, সমস্যাটা যেন আসে। অ্যাটলিস্ট বিশেষজ্ঞ নিজে দরকার পড়লে সমাধান করছেন, বা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচে আমরা যাই যাতে সার্বিকভাবে সমস্যার সমাধান করতে পারি। রোগ পোকা নিয়ন্ত্রণের যিনি বিশেষজ্ঞ তিনিও যাতে সার প্রয়োগের যিনি বিশেষজ্ঞ তার সাথে একসাথে হয়ে সমস্যার সমাধান করেন, যাতে কোনো ভবিষ্যতে কোনো রকমভাবে কোনো রকম ক্ষতি না হয় ফসলের, এবং একটা সার্বিক আমরা সমাধান সূত্র কিন্তু কৃষককে দিতে পারি। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কৃষিকাজে রাসায়নিক সারের সঠিক ব্যবহার। যে কৃষি বিশেষজ্ঞ আজকে উপস্থিত আছেন স্টুডিওতে ডক্টর কৃষ্ণেন্দু রায়, যিনি শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ। তার পরামর্শ আপনারা শুনলেন, আশা করি আপনারা উপকৃত হবেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju।
আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ।